সিনেমাটি ১৯১৭ সাল থেকে শুরু হয়, যেখানে আমরা সাজিয়া বানু নামের একটি মেয়েকে দেখি যার বিয়ে আব্বাস খানের সাথে ঠিক হয়। আমরা দেখি যে আব্বাস সাজিয়াকে খুব ভালোবাসতেন। এরপর তাদের দুজনের বিয়ে হয় এবং বিয়ের পরে তাদের জীবন খুব ভালোভাবে কাটছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকের আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি, মিসেস এক্সপ্লেইনার। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপর বানু লক্ষ্য করেন যে আব্বাস তার বাড়ির কুকারটি কখনো মেরামত করেন না, তিনি সবসময় সেগুলি বদলে দেন। এই বিষয়টি সাজিয়া বানুর কাছে খুব অদ্ভুত মনে হতো। এখানে আমরা জানতে পারি যে আব্বাস একজন খুব বড় উকিল। তাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে চলছিল, কারণ আব্বাস বানুর খুব যত্ন নিতেন। একদিন বানু যখন তার প্রতিবেশীর বাড়িতে গোলাপ গাছ লাগাচ্ছিলেন, তখন তিনি দেখেন যে প্রতিবেশীর বারান্দা তাদের জমিতে ঢুকে এসেছে। তাই তিনি তার বারান্দাটি সরানোর সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি যখন এই কাজ করছিলেন, তখন প্রতিবেশী লোকটি তার সাথে অনেক খারাপ কথা বলতে শুরু করে। বানু তাদেরকে বোঝান যে তাদের নির্মাণটি অবৈধ, কিন্তু লোকটি বলে যে সে পুলিশকে ডাকবে। এই কথা শুনে বানু বলেন যে তিনি নিজেই পুলিশ ডাকবেন। এটা শুনে লোকটি খুব রেগে যায় এবং তাকে বলতে শুরু করে যে সে কেমন মুসলিম মহিলা যে অন্য পুরুষের সাথে তর্ক করছে। এই কথা শুনে বানুর খুব খারাপ লাগে। এদিকে প্রতিবেশী লোকটি আব্বাসকে ফোন করে সবকিছু জানায়। আব্বাস এই কথা শুনে বলেন যে বানু কোনো মামলা করতে পারবে না, কারণ সেই সম্পত্তি তার নামে নেই। এরপর আব্বাস সেখানে আসেন এবং সম্পত্তিটি বানুর নামে হস্তান্তর করেন, অর্থাৎ এটি তাদের বাড়ি ছিল। তিনি তার বাড়ির পাশের বাগানটি বানুর নামে করে দেন। তাই এখন বানু সেই লোকটির বিরুদ্ধে মামলা করতে পারতেন। এটি দেখে বানু খুব খুশি হন, কারণ আব্বাস শুধু তার যত্নই নিতেন না, বরং তার পাশে দাঁড়িয়েছিলেন। এরপর আমরা জানতে পারি যে বানু গর্ভবতী। কিছু সময় পরে বানু একটি পুত্র সন্তানের জন্ম দেন। আবার কিছু সময় পরে তিনি পুনরায় গর্ভবতী হন এবং তখন তিনি এটি কন্যা সন্তানের জন্ম দেন। তবে এখন তাদের সম্পর্ক আগের মতো ছিল না, অর্থাৎ আব্বাস সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন এবং বানুকে বেশি সময় দিতে পারতেন না। এর ফলে বানুও খুব মন খারাপ করতেন, কিন্তু তিনি সবসময় তাদের সম্পর্ককে আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু আব্বাস তার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। একদিন প্রতিবেশী লোকটি আবার বানুর সাথে কথা বলতে শুরু করে, কারণ বানুর বাচ্চারা কুকুর নিয়ে খেলছিল এবং লোকটি বলে যে মুসলিম ধর্মে এসব পাপ। এই কথা শুনে বানু যখন আব্বাসকে ফোন করেন, তখন আব্বাস তাকে বারবার বিরক্ত করা বন্ধ করতে বলেন। এই কথা শুনে বানুর খুব খারাপ লাগে, তাই তিনি আব্বাসের ওপর রেগে যান। কিন্তু আব্বাস ফিরে এসে বানুকে বোঝানোর চেষ্টা না করে বরং তার ব্যাগ গোছাতে শুরু করেন। এটি দেখে বানু বেশ অবাক হন। আব্বাস তাকে বলেন যে সম্পত্তির কাজের জন্য তাকে পাকিস্তানে যেতে হবে, তবে তিনি 3 সপ্তাহের মধ্যে ফিরে আসবেন। তিনি বানুকে আরও বলেন যে বেশি দুশ্চিন্তা না করে, কারণ সে গর্ভবতী এবং তাই তাকে নিজের যত্ন নিতে হবে। এই বলে আব্বাস সেখান থেকে চলে যান। এরপর বানু আব্বাসকে বেশ কয়েকবার ফোন করেন, কিন্তু তিনি ফোনে কথা বলছিলেন না। এভাবে 3 মাস কেটে যায় এবং আব্বাস ফিরে আসেন। এটা দেখে বানু খুব খুশি হন, কিন্তু তিনি যখন বাইরে আসেন তখন আব্বাসের মাও আব্বাসের সাথে এসেছিলেন এবং এখানে তিনি বানুকে বলেন যে আব্বাস সায়রাকে বিয়ে করেছেন। এই কথা শুনে বানু হতবাক হয়ে যান। তিনি কখনো ভাবেননি যে আব্বাস তার সাথে এমন করবেন। তিনি আব্বাসের উপর চিৎকার করতে শুরু করেন, জানতে চান আব্বাস কিভাবে এই কাজ করতে পারলেন। তখন আব্বাসের মা বলেন যে আব্বাস এই বিয়ে করতে চাননি, কিন্তু তিনি আব্বাসকে শপথ করিয়েছিলেন। তিনি বলেন যে আব্বাসের খালা তার কাছে খুব কৃতজ্ঞ এবং তার মেয়ের সায়রার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী তাকে মারধর করত। এরপর সায়রার স্বামী মারা যান এবং সে বিধবা হয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত নেন যে আব্বাস তাকে বিয়ে করবেন, কারণ এরপর মেয়েটির জীবন ভালো হবে এবং সেই কারণেই তারা আব্বাসকে শপথ করিয়েছিলেন, যার পরে আব্বাস সায়রাকে বিয়ে করেন। এই সব শোনার পরও বানু সায়রাকে মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তখন আব্বাসের বোন বানুকে বোঝান যে বানু যদি চিৎকার চেঁচামেচি করে এবং আব্বাসের উপর রাগ দেখায়, তাহলে আব্বাস সায়রার কাছে চলে যাবেন। অতএব বানুকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, যাতে আব্বাস সর্বদা বানুর সাথে থাকেন। এই কথা শুনে বানু সায়রাকে বাড়িতে ঢুকতে দেন। রাতে আব্বাস বানুর কাছে আসেন এবং তাকে বোঝান যে বানু তার প্রথম স্ত্রী এবং সে তার কাছে সবসময় বিশেষ থাকবে, তাই তার চিন্তা করা উচিত নয়। তিনি বাধ্য হয়ে সায়রাকে বিয়ে করেছেন, কিন্তু সে বানুকে ভালোবাসে এবং সবসময় ভালোবাসবে। এই কথা শুনে বানু কিছুটা স্বস্তি পান এবং তিনি আব্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু আব্বাস তাকে কোনো টাকা পাঠান না। তাই বানু না চাইলেও আব্বাসের কাছে ফিরে আসতে বাধ্য হন। এটি দেখে আব্বাস মনে করেন যে বানু নিশ্চয়ই চিরতরে ফিরে এসেছে, কিন্তু বানু বলেন যে তিনি কেবল তার সন্তানের অধিকার দাবি করার জন্য এখানে এসেছেন, কারণ আব্বাস 400 টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। এর উত্তরে আব্বাস বলেন যে বানু নিজে এখান থেকে চলে গেছিল, আব্বাস তাকে বাড়ি থেকে বের করে দেননি বা যেতে বলেননি। এর উত্তরে বানু বলেন যে আব্বাস হয়তো তাকে বের করে দেননি, কিন্তু তিনি একবারও তাকে বোঝাতে বা নিতে আসেননি। তিনি বলেন যে তিনি শুধু সেই টাকা চান যা তার সন্তানের অধিকার, যাতে তিনি তাদের লালন পালন করতে পারেন, কারণ সেই বাচ্চারা কেবল তার একার নয়, আব্বাসেরও। কিন্তু এই কথা শোনার পরও আব্বাস তাকে বলেন যে তিনি টাকা দেবেন না, কারণ বানু এভাবে তার সাথে তর্ক করতে পারে না। যদি সে একজন সতী মহিলা হয়, তাহলে তার স্বামীর
সম্মান করা উচিত এবং তার সব কথা মেনে চলা উচিত। এই কথা শুনে বানু বলেন যে তার স্বামী তার সাথে মিথ্যা কথা বলেছে। তিনি তাকে না জানিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছেন এবং সন্তানের লালন পালনেও সাহায্য করতে চান না। এমন পরিস্থিতিতে বানু কিভাবে চুপ থাকতে পারে? তিনি একজন মহিলা হতে পারেন, কিন্তু তিনি একজন মাও, তাই তিনি আর তার কথা শুনবেন না। এই বলে বানু সেখান থেকে চলে যেতে শুরু করেন। তবে সায়রা আব্বাসকে বোঝান যে এটা মাত্র 400 টাকার ব্যাপার। তিনি কেন বানুর সাথে এমন ব্যবহার করছেন? তিনি এত টাকা উপার্জন করেন, তাই অন্তত তার সন্তানের ভরণ পোষণের জন্য 400 টাকা দিতে পারেন। কিন্তু আব্বাস তার কোনো কথাই শোনেন না, কারণ এখন আব্বাসের অহমে আঘাত লেগেছিল এবং তাকে যে কোনো মূল্যে বানুকে একটি শিক্ষা দিতে হবে। সায়রা বাগানের আউট হাউসে থাকতে শুরু করলেন। আব্বাস যেমন বলেছিলেন সায়রা সেখানেই থাকবেন। পরের দিন থেকে সায়রা যখনই আব্বাসের জন্য কোনো কাজ করার চেষ্টা করতেন, বানু নিজেই তা করতেন। এটি দেখে আমরা বুঝতে পারছিলাম যে বানু কোথাও না কোথাও সায়রার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। তবে তিনি সায়রার জন্য দুঃখ অনুভব করতেন, কারণ তার সাথে এত ভুল হয়েছে। এরপর আমরা সায়রাকে দেখি, যিনি বানুকে আপা বলে ডাকেন এবং সবসময় তার সাথে ভালোবাসার সাথে কথা বলেন। একদিন সায়রা বানুকে বলেন যে তার কিছু বিছানার চাদর, পারফিউম ইত্যাদির প্রয়োজন। এই কথা শুনে বানু সায়রাকে বাজারে নিয়ে যান এবং তাকে সেই সব জিনিস কিনে দিতে শুরু করেন, যেটা আব্বাসের একদমই পছন্দ হয়নি। সায়রা এটি লক্ষ্য করেন এবং তিনি বানুর উপর খুব রেগে যান। তিনি বানুকে বলেন যে বানু ইচ্ছে করেই এসব করছেন, যাতে আব্বাস তার কাছে না যান। এখানে সায়রা বানুকে বলেন যে সে কোনো দাতব্যের জিনিস নয়। তিনি জানান যে আব্বাস বানুকে দেখার আগে থেকেই সায়রাকে চিনতেন এবং তখন থেকেই তিনি তাকে ভালোবাসতেন। কিন্তু তখন সায়রার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছিল এবং সেই কারণেই আব্বাস বানুকে বিয়ে করেন। কিন্তু যখন তিনি জানতে পারেন যে সায়রার স্বামী মারা গেছেন, তখন তিনি তার কাছে ফিরে আসেন যাতে তিনি তাকে বিয়ে করতে পারেন। সায়রা বলেন যে আব্বাস তাকে আগেও ভালোবাসতেন এবং এখনও ভালোবাসেন। সায়রা বলেন যে বিয়ের আগে যদি সে আব্বাসের কাছে এই শর্ত রাখত যে তাকে তার প্রথম স্ত্রী অর্থাৎ বানুকে তালাক দিতে হবে, তবেই তিনি তাকে বিয়ে করবেন, তাহলেও আব্বাস তাই করতেন। এই সব শুনে বানু পুরোপুরি ভেঙে পড়েন। তিনি কখনো ভাবেননি যে আব্বাস তার সাথে এত বড় মিথ্যা বলবেন। তাই বানু বাড়ি ফিরে এসে এই বিষয় নিয়ে আব্বাসের সাথে ঝগড়া শুরু করেন। কিন্তু আব্বাস তার ভুল স্বীকার করতে রাজি নয়। তিনি বানুকে বলেন যে এমন কিছু না, কিন্তু বানু বলেন তিনি সব জানেন, কারণ সায়রাও এটা জানে যে আব্বাস কোন রং পছন্দ করেন। এই কথা শুনে আব্বাস বলেন যে তিনি তার সব কাজের হিসাব তাকে দিতে পারেন না। তিনি বানুর ওপর চিৎকার করে তাকে চুপ করতে বলেন। এটি দেখে বানু বুঝতে পারেন যে আব্বাস আর আগের আব্বাস নয়। এরপর তিনি ঘুমিয়ে পড়েন এবং যখন জেগে ওঠেন তখন দেখেন যে আব্বাস সায়রার ঘরে সায়রার সাথে ছিলেন এবং এটা দেখে বানুর মন ভেঙে যায়। এরপর 1 বছর কেটে যায় এবং বানুর আবার একটি মেয়ে হয়। এখন বানুর কাজ ছিল শুধু তার সন্তানের যত্ন নেওয়া, কারণ সায়রা আব্বাসের যত্ন নিচ্ছিলেন এবং বাড়ির সবকিছুই তারই কথা মতো চলছিল। কিন্তু এই সব দেখেও বানু চুপ থাকেন, কারণ তিনি তার সন্তানদের নিয়ে চিন্তিত ছিলেন। এর মধ্যে সায়রাও গর্ভবতী হন। একদিন বানু আব্বাসকে অফিসে তাকে আশ্চর্য করতে যান। আসলে সেদিন ছিল তাদের বিবাহ বার্ষিকী, কিন্তু আব্বাসের কিছুই মনে ছিল না। বানু চাইতেন যে আজ তারা এবং আব্বাস যেন সিনেমা দেখতে যান, কিন্তু আব্বাস তাদের মানা করেন, বলেন তার অনেক কাজ। এই কথা শুনে বানু খুব মন খারাপ করেন এবং তিনি আব্বাসকে বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্তু আব্বাস তাকে বকাবকি করে চলে যেতে বলেন। এখন বানুর ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, কারণ আব্বাস তার বা তার সন্তানের সাথে কথা বলতেন না। তার সমস্ত মনোযোগ সায়রার উপর ছিল এবং এই কারণে বানুর রাগের মাথায় তার সন্তানদের নিয়ে পিত্রালয়ে চলে যান। আব্বাসও বুঝতে পারেন যে তার বানুর ওপর এইভাবে চিৎকার করা উচিত হয়নি, তাই তিনি তার জন্য একটি ফুলের তোড়া নিয়ে বাড়ি যান এবং জানতে পারেন যে বানু সন্তানদের নিয়ে চলে গেছে। এই কথা শুনে আব্বাস বানুর ওপর খুব রেগে যান। এইভাবে কয়েকদিন কেটে যায় এবং আব্বাস বানুর মাকে ফোন করে বলেন যে তিনি বাচ্চাদের খরচের জন্য প্রতি মাসে 400 টাকা করে পাঠাবেন। এই কথা শুনে বানু তাদের জিজ্ঞেস করেন যে আব্বাস তার সম্পর্কে কিছু জানতে চেয়েছেন কিনা, কিন্তু আব্বাস বানুর সম্পর্কে কিছুই জানতে চাননি, যার কারণে বানু খুব মন খারাপ করেন। বানুর বাবা ছিলেন একজন মাওলানা। বানু সেখানে সেলাইয়ের কাজ করে কিছু টাকা উপার্জন করতে শুরু করেন। এভাবে আরও কিছুদিন কেটে যায় এবং আব্বাস 400 টাকা পাঠানো বন্ধ করে দেন। এর ফলে বানু একা 3 সন্তানের ভরণ পোষণ করতে পারেন না। এরপর বানুর বাবা একজন কাজীর কাছে যান এবং তাকে তার গল্প বলেন। এর জবাবে কাজী বলেন যে বানুর এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত হয়নি এবং সেই কারণেই তার সাথে যা হয়েছে তিনি এখন আর কিছু করতে পারবেন না, এমনকি তিনি আব্বাসকেও তাকে কিছু টাকা দিতে বলতে পারবেন না। এই কথা শুনে বানুর বাবা বুঝতে পারেন যে এই লোকেরা তার মেয়েকে সমর্থন করবে না। এরপর তিনি বানুকে বলেন যে বানু সঠিক এবং তাকে তার অধিকারের জন্য লড়াই করতে হবে। এই পথটা খুব কঠিন হবে, কিন্তু তিনি সব সময় তার সাথে থাকবেন। এই কথা শুনে বানুর সাহসও বেড়ে যায়। এরপর তিনি আদালতে যান, কিন্তু বানুর সেখানে কোনো উকিল ছিল না। বিচারক বানুকে বলেন যে যদি তিনি তার অভিযোগ দায়ের করতে চান তাহলে প্রথমে তার একজন উকিল দরকার, এরপরে তিনি কথা বলতে পারবেন। তিনি বানুকে আরও পরামর্শ দেন যে তার মুসলিম আদালত
আদালতে যাওয়া উচিত, কারণ সেখানে এই সমস্ত বিষয় নিষ্পত্তি করা যেতে পারে। কিন্তু বানু বলেন যে তিনি সেখানেও গিয়েছিলেন, কিন্তু সেখানকার লোকেরা তাকে সমর্থন করতে রাজি নন। এই কথা শুনে বিচারক বলেন যে প্রথমত বানুকে তার নিজের উকিল নিয়োগ করতে হবে। এরপরই সেখানে বেলা অর্থাৎ বিনা নামের একজন আইনজীবী ছিলেন, যিনি বানুকে বলেন যে তিনি তার মামলা লড়বেন। বানুকে শুধু বলতে হবে যে তিনি তার উকিল। বেলার সাথে ফরাজও ছিলেন এবং তারা দুজন মিলে বানুর মামলা লড়তে চলেছিলেন। এখন বানুর একজন উকিল থাকায় ধারা 125 অর্থাৎ সেকশন 125 এর অধীনে আব্বাসের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়। এই কথা শুনে আব্বাস খুব অবাক হন যে বানু এমন একটি পদক্ষেপ নিতে পারে, কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে তিনিও এর জবাব দেবেন। যদিও সায়রা তাকে এমনটা করতে মানা করেন, কিন্তু আব্বাস তার কথা শোনেন না। এদিকে বানু তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করায় মুসলিম আদালতের কাজী তার উপর রেগে যান। তিনি বানুকে বলেন যে তার নিজের সীমার মধ্যে থাকা উচিত ছিল, এভাবে স্বামীর বিরুদ্ধে মামলা করা তার ঠিক হয়নি। এই কথা শুনে বানু বলেন যে তিনি কুরআন পড়েছেন এবং তিনি তার অধিকার ও কুরআন কি বলে তা জানেন, তাই তিনি তার অধিকারের জন্য লড়াই করছেন, যাতে তিনি তার সন্তানদের একটি ভালো ভবিষ্যৎ দিতে পারেন। তিনি বলেন যে তার নিজের লোকেরাও তাকে সমর্থন করতে অস্বীকার করেছে। সেখানে এমন অনেক আইন আছে যা কেবল পুরুষদের সমর্থন করে, কিন্তু কোরআনে নারীদেরও অধিকার দেওয়া হয়েছে এবং পুরুষদেরও একটি সীমা দেওয়া হয়েছে। তবে এই বিষয় নারীদের জানানো হয় না, যাতে তারা নীরবে অত্যাচার সহ্য করতে থাকে। বানু বলেন যে তিনি সঠিক এবং তার ঈশ্বরও জানেন যে তিনি সঠিক, তাই এখন আর তিনি পিছিয়ে আসবেন না। এই বলে বানু সেখান থেকে চলে যান। এরপর আব্বাসের মা বানুকে বাড়িতে ডাকেন যাতে তারা বসে কথা বলতে পারে। বানু বাড়ি আসার পর আব্বাসের মা তাকে বোঝাতে শুরু করেন যে তার এভাবে আদালতে যাওয়া উচিত হয়নি, এটি একটি পারিবারিক সমস্যা, তারা বাড়িতেই সমাধান করতে পারত। এর উত্তরে বানু বলেন যে তার আর কোনো বিকল্প ছিল না। তখন আব্বাস সেখানে এসে বানুকে বলেন যে সে যা চেয়েছে তা করেছে, কিন্তু এখন তিনি তার জবাব দেবেন। এই বলে আব্বাস তাকে একসঙ্গে 3 বার তালাক দেন এবং তার মোহরানার অর্থ হিসেবে 2000 টাকা দেন। এটি দেখে বানু বেশ অবাক হন, কারণ তিনি ভাবেননি যে আব্বাস এক মুহূর্তে তাদের সম্পর্ক শেষ করে দেবেন। আব্বাসের মা, সাইরা এবং বোন সবাই তাকে থামাতে চেষ্টা করলেও আব্বাস কারো কথা শোনেন না এবং বানুকে তালাক দেন। এর ফলে বানু পুরোপুরি ভেঙে পড়েন। এরপর আব্বাস বলেন যে বানু যতক্ষণ তার স্ত্রী ছিলেন ততক্ষণ তিনি ধারা 125 এর অধীনে আব্বাসের বিরুদ্ধে একটি মামলা করতে পারেন, কিন্তু এখন তিনি বানুকে তালাক দিয়েছেন এবং মোহরানার অর্থও দিয়েছেন, তাই বানুর দায়িত্ব এখন তার উপর নেই। এই কথা শুনে বানু সম্পূর্ণ বিচলিত হয়ে যান। এরপর বেলা যখন এই ঘটনা জানতে পারেন তখন বেলা বানুর সাথে দেখা করতে আসেন। বানু তাকে বলেন যে আব্বাস কিভাবে অন্যায়ভাবে তাকে তালাক দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেন যে কুরআনে লেখা আছে যে এভাবে তালাক দেওয়ার আগে 3 মাসের সময় দিতে হয়। এরপরে উভয় পরিবার একসাথে কথা বলে তালাক রোধ করার চেষ্টা করে। যদি এর পরেও স্বামী স্ত্রী তালাক চান তবে সকলের সামনে তালাক দেওয়া হয়, কিন্তু আব্বাসের কিছুই করেননি। এই কথা শুনে বেলা বলেন যে যদি তাই হয় তাহলে বানুর চিন্তা করার দরকার নেই, কারণ আব্বাস যদি সঠিকভাবে তালাক না দিয়ে থাকেন তাহলে এর মানে তাদের তালাক হয়নি এবং বানু এখনো আব্বাসের স্ত্রী, তাই আব্বাসকে তার ভরণ পোষণের অর্থ দিতে হবে। এই কথা শুনে বানু আবার আশা ফিরে পান, যার পরে তার মামলা আবার শুরু হয়। তাদের মামলাটি হাইকোর্টে চলছিল। সেখানে আব্বাস বলেন যে তাদের আইন অনুযায়ী তিনি বানুকে তালাক দিয়েছেন এবং এখন বানু ও সন্তানের দায়িত্ব তার উপর বর্তায় না। এই সব শোনার পর বেলা আদালতকে বলেন যে কুরআনে কিভাবে লেখা আছে যে আব্বাসকে তালাক দেওয়ার আগে বানুকে জানানো দরকার ছিল, এছাড়া দ্বিতীয়বার বিয়ে করার আগেও তার বানুকে জানানো উচিত, কিন্তু আব্বাস কোনো নিয়মই মানেননি। এইসব শুনে আব্বাস হঠাৎ পিছু হটেন, অর্থাৎ তিনি কোনো বিষয়ে কথা বলেন না। এটি দেখে বেলাও খুব অবাক হন যে আব্বাস কেন নীরবে দাঁড়িয়ে আছেন। বেলা তখন কয়েক বছর আগের তাহেরা নামের একজন মহিলার অনুরূপ মামলার কথা উল্লেখ করেন যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। সুপ্রিম কোর্ট তখন আদেশ দিয়েছিল যে তাহেরার স্বামীকে তাকে আজীবন ভরণ পোষণ দিতে হবে। এই রেফারেন্স টেনে বেলা বলেন যে একইভাবে আব্বাসকেও বানুকে ভরণ পোষণের অর্থ দিতে হবে। এই কথা শুনে আব্বাস কিছু বলেন না। তখন বিচারক রায় দেন যে আব্বাসকে প্রতি মাসে বানুকে 120 রুপি দিতে হবে। যদিও এই টাকা কম ছিল, তবুও বানু এতে প্রস্তুত ছিল, কারণ সে তার অধিকারের জন্য লড়েছিল এবং সে জিতেছিল। কিন্তু আব্বাসের অন্য পরিকল্পনা ছিল। আসলে আব্বাস ইচ্ছাকৃতভাবে এখানে হার স্বীকার করেন যাতে তিনি এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারেন, কারণ তাহেরার মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে স্ত্রী ভরণ পোষণ পাবেন, আর আব্বাস এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট কেবল নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, আর সেই কারণেই আব্বাস এই মামলায় হেরে যান, কারণ সে যদি এই মামলায় জিতে যেত তাহলে সে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারত না, কিন্তু সে হেরেছে তাই সে আবেদন করতে পারে। এই বিষয়টি বেলা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং তিনি আব্বাসকে বলেন যে তিনিও সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য প্রস্তুত। এদিকে বানুর গ্রামের লোকেরা তার উপর খুব ক্ষিপ্ত হয়। তারা বলে যে বানু যা করছে তা খুব ভুল, সে তার ধর্মের বিরুদ্ধে যাচ্ছে, তাই তারা তার বাড়িতে হামলা করে। এটি দেখে বানু বুঝতে পারেন যে তিনি এখানে সুরক্ষিত নন এবং তিনি তার পরিবারকে আরও বিপদে ফেলতে চান না, তাই বানু একটি বড় সিদ্ধান্ত নেন। তার মনে পড়ে যে আব্বাস বাগান সংলগ্ন যে জমিতে তাদের আউটহাউস ছিল সেটি তার নামে অর্থাৎ বানুর নামে হস্তান্তর করেছিলেন, তাই বানু তার সন্তানদের নিয়ে সেখানে চলে যান। আব্বাসও এই বিষয়ে কিছু করতে পারেননি, কারণ তিনি নিজেই সেই জমিটি বানুর নামে করে দিয়েছিলেন। এই সব
সব দেখে সাইরা আব্বাসকে বোঝান যে তার এমন আচরণ বন্ধ করা উচিত এবং সুপ্রিম কোর্টে আবেদন করা উচিত নয়, কিন্তু আব্বাস তার কোনো কথা শুনতে রাজি ছিলেন না। এরপর সাইরা বানুর কাছে যান এবং জিজ্ঞেস করেন যে তিনি কেন এই সব করছেন। এর উত্তরে বানু বলেন যে বিয়ের পর যখন সাইরা এখানে এসেছিলেন তখন বানু তাকে গ্রহণ করেছিলেন, কিন্তু সাইরা যখন দেখলেন যে বানু তাকে সম্মান করছেন না, তখন সাইরা বানুকে আব্বাসের সম্পূর্ণ সত্য কথা বলেছিলেন। সাইরা জানতেন যে আব্বাসের সত্য বানুর সামনে এলে তাদের মধ্যে ঝগড়া হবে, তবুও তিনি সত্য বলেছিলেন কারণ তিনি যে সম্মান প্রাপ্যতা চেয়েছিলেন। একইভাবে বানুও এসব করছেন কারণ তিনিও সম্মান চান। তিনি বলেন যে তিনি আব্বাসকে খুব ভালোবাসতেন, কিন্তু শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, সম্মানও গুরুত্বপূর্ণ এবং তিনি এই সম্মানের জন্যই সবকিছু করছেন। এই কথা শুনে সাইরাও বানুর বক্তব্য বুঝতে পারেন। এরপর তিনি সব সময় বানুকে সাহায্য করেছেন। এরই মধ্যে বানুর বাবা মারা যান, এমনকি মৃত্যুর সময়ও বানুর বাবা লিখে গেছেন যে বানু সঠিক এবং তাকে তার অধিকারের জন্য লড়াই করতে হবে। এটি দেখে বানু খুব কাঁদেন। আব্বাসও দেখেন যে তার নিজের ছেলেও তাকে ঘৃণা করে, সে তার সাথে কথাও বলতে চায় না। এটি দেখে আব্বাসেরও খুব খারাপ লাগে, কিন্তু তার অহংকার তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এরপর মামলাটি সুপ্রিম কোর্টে শুরু হয়। সেখানে আব্বাস বলেন যে এই লোকেরা সবসময় আইনের নামে তাদের ক্ষতিগুলো পরিবর্তন করার চেষ্টা করে। এছাড়াও তিনি বলেন যে ভারতের বিভাজন কেবল একটি ধর্মের কারণে হয়নি, বরং উভয় ধর্মই এর জন্য দায়ী ছিল। কিন্তু আজও যখন আনুগত্য প্রমাণের কথা আসে তখন মুসলমানদেরকে একই চোখে দেখা হয় এবং তাদের প্রত্যেকবার তাদের আনুগত্য প্রমাণ করতে হয়। আব্বাস বলেন যে তাদের আইন অনুযায়ী এই মামলাটি বেশ সহজ। তিনি বানুকে তালাক দিয়েছেন এবং তার দায়িত্ব শেষ, কিন্তু এই মামলা তবুও এই পর্যায়ে এসেছে, তার মানে কোথাও তাদের সংস্কৃতিকে এখানে অসম্মান করা হচ্ছে। এই সব তিনি সবার সামনে বলেন। এরপর বানুও বিচারকের সামনে তার বক্তব্য তুলে ধরেন। বানু বলেন যে তাকে ছোটবেলা থেকে কুরআন পড়তে শেখানো হয়েছে। অন্য লোকেরা তাদের কেন বলবে যে কুরআনে কি লেখা আছে, অথচ কুরআনে নিজেই বলা আছে যে মানুষের এটি নিজে পড়তে হবে এবং নিজে বুঝতে হবে। তাহলে কেন কোনো মৌলবী এসে তাদের বলে যে কুরআনে কি লেখা আছে? তারা কি নিজেরা এটি পড়তে পারে না? এবং তারা কুরআনে যা লেখা আছে তা কেন অনুসরণ করে না, বরং নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে এবং সেই একই নিয়ম তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়? বানু বলেন যে এখানে লড়াই হিন্দু, মুসলিম বা অন্য কারোর মধ্যে নয়, বরং লড়াইটি তার অধিকারের জন্য। কারণ তিনি একজন ভারতীয় মহিলা, তিনি মুসলিম হতে পারেন কিন্তু তিনি একজন ভারতীয় মুসলিম, তাই আইনকেও তার অধিকার দিতে হবে। তারা বলতে পারে না যে আপনার আইন ভিন্ন, কারণ যখন কোনো খুন হয় তখন আইন বলে না যে এই আইন অন্য জাতির অধীনে আসে, তাই আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি না। একইভাবে তিনি মুসলিম মহিলা হলেও তার জাতীয়তা ভারতীয়, তাই সিদ্ধান্ত তার পক্ষেই হওয়া উচিত। তিনি আরও বলেন যে তার বাবা তাকে খুব ভালোবাসা দিয়ে এই নাম দিয়েছিলেন, কিন্তু আজ যদি তিনি তার অধিকার না পান তাহলে সবাই ভাববে যে তিনি ভুল ছিলেন এবং তখন কোনো বাবা তার মেয়ের এই নাম নেবেন না। বানু আরও বলেন যে অনেক সময় তার মনে হয়েছে যে তার এসব বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু প্রত্যেকবার তিনি ভয় পেয়েছেন যে যদি তার ছেলেরা কোনো মেয়ের সাথে একই কাজ করে বা তার স্বামী যদি তার মেয়ের সাথে একই কাজ করে তাহলে কি হবে। এই সব শোনার পর বিচারক তার সিদ্ধান্ত দেন। তিনি বলেন যে তিনি কোরআন ও ভারতীয় আইন মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত কোনো সম্প্রদায় বা ধর্মের মহিলার নয়, বরং একজন ভারতীয় মহিলার এবং তার অধিকার পাওয়া উচিত। তাই হাইকোর্টের যে সিদ্ধান্ত ছিল যে বানু 120 রুপি পাবেন, সেই অর্থ তাকে আজীবন দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যাচ্ছেন না, বরং তারা তাদের আইনকে সম্মান করেন এবং তাদের আইনের সবচেয়ে বড় ভিত্তি হলো কুরআন, আর তা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত দিয়েছেন। এই কথা শুনে বানু খুব খুশি হন, কারণ অবশেষে তিনি জিতেছিলেন। যদিও তার অধিকার পেতে 10 বছর লেগেছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত তা পেয়েছিলেন। এখানে উল্লেখ করা দরকার যে আব্বাসের বার্ষিক আয় ছিল 70,000 টাকা। 1985 সালে বানু অবশেষে মামলায় জয়লাভ করেন, যার পরে তিনি মেয়েদের কুরআন শেখানো শুরু করেন এবং এই ছিল হক ছবির গল্প। মুভির গল্পটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, টাটা।